একজন ব্যক্তি এখন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আদালত, উনি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলছেন নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে, তিনি রায় দিচ্ছেন। বাংলাদেশে এখন একজন ব্যক্তি মহামান্য আদালত হয়ে গেছে। তারা বলছে যে এটা 70%-এর চেয়ে বড় রায়, এবং এই 51% রায় কিসের রায় বাংলাদেশের জনগণ তাদেরকে দিয়েছে এটা আমাদের খুব পরিষ্কারভাবে তাদেরকে বলতে হবে। তারা আমাদেরকে সংসদে সুযোগ পেয়ে 30 মিনিট 20 মিনিট সুযোগ পেয়ে জনগণের পয়সা খরচ করে একেবারে ভুলভাল এবং বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন সংসদে থেকে। বাংলাদেশের জনগণ তাদেরকে আইন প্রণয়ন করার ম্যান্ডেট দিয়েছে, অন্য কিছু নয়। একটা সরকার যখন ক্ষমতায় আসে তাদেরকে জনগণ ভোট দিয়ে সরকারে পাঠিয়েছে, এর মানে হচ্ছে আপনাদেরকে খুব স্পেসিফিক ল মেকিং ম্যান্ডেট দিয়েছে, অন্য কিছু দেয় নাই। তারা বলছে যে এটা দিয়ে তারা বাংলাদেশের সমস্ত কিছু সিদ্ধান্ত নেবে, কিন্তু এই 51% রায় দিয়ে আপনারা 70% রায়কে কোনোভাবেই অবজ্ঞা কিংবা অস্বীকার করতে পারবেন না। দেখেন প্রতারণার মাত্রাটা কত গভীর, যেটা আদিবের কথা কিছুটা এসেছে, যে উনারা কিন্তু গণভোটের পক্ষ নিয়েছিলেন। উনারা গণভোটের পক্ষ নিয়ে এখন বলছেন আমাদেরকে কুইনাইন খাওয়ানো হয়েছে। আপনারা শুনেছেন সংসদে এই কথা জনাব সালাউদ্দিন আহমদ বলেছেন। এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেলাম যে একজন ব্যক্তি এখন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আদালত, উনি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলছেন নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে, তিনি রায় দিচ্ছেন। বাংলাদেশে এখন একজন ব্যক্তি মহামান্য আদালত হয়ে গেছে। তিনি হচ্ছেন কে? সালাউদ্দিন আহমদ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 30 মিনিট তিনি কথা বলেছেন। ওই দিন আমি আরেকটা আলোচনা বলেছি, বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে ওই দিন, মানে কালো ইতিহাস, যে স্বরাষ্ট্রমন্ত্রী 30 মিনিট কথা বলেছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাক চলচ্চিত্র ছিলেন। একটা মিনিটও তিনি কথা বললেন না যে গণভোট কিংবা এই জুলাই সনদের ব্যাপারে তার সরকার কি করবে, এই নিয়ে তিনি একটা মিনিট। আপনারা শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সংসদ নেতার পক্ষে আমি বললাম আমরা সংবিধান সংশোধনী কমিটি করব। এই কথাটাও কি প্রধানমন্ত্রী বলতে পারেন না? এই নির্বাক চলচ্চিত্র দিয়ে আমরা কি করব? আপনি হাসেন, আপনি সিনেমা দেখেন, আপনি হেঁটে যান, আপনি নিজের পানি নিজে ঢেলে খান, এটা দিয়ে আমাদের কি কাজ? আপনার প্রধান কাজ হচ্ছে রাজনৈতিক সমস্যার সমাধান করা, এটা আপনি করতে পারছেন না। এবং এখানে আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে ওই ফ্যামিলি কার্ড নিয়ে, 3 মিনিট কথা বলেছেন, 3 বার আপনাকে শিখিয়ে দিয়েছে, 3 বার আপনি ঢোক গিলেছেন, এটা বাংলাদেশের জনগণ খেয়াল করেছে। ফলে এই যে গণভোট নিয়ে আপনারা এখন যেটা করছেন, এবং খুব দম্ভের সাথে তারা বলছেন যে সংসদ সার্বভৌম, আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিতে চাই, যদি আপনারা দেখাতে পারেন বাংলাদেশের সংবিধানে কোথাও লেখা আছে যে সংসদ সার্বভৌম, আমরা আর সংবিধান আইন নিয়ে কোনোদিন কথা বলবো না। কোথায় লেখা আছে বাংলাদেশের সংবিধানে? কোথায় বলা আছে যে সংসদ সার্বভৌম? কোথাও বলা নাই। পরিষ্কারভাবে বাংলাদেশের মানে সংবিধানের 7 অনুচ্ছেদের মধ্যে বলা আছে এই প্রজাতন্ত্রের মালিক বাংলাদেশের জনগণ, এবং জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে সংবিধানের প্রাধান্য থাকবে, এটা বলা আছে। সংবিধানের কি থাকবে? প্রাধান্য। অর্থাৎ সংবিধান নিজেও বলছে না যে আমি সুপ্রিম, আমি সভরেন। সংবিধান নিজেকে সভরেন বলছেন না। সংবিধান বলছে আমি সুপ্রিম। কতক্ষণ সুপ্রিম? যতক্ষণ আমি জনগণের অভিপ্রায়ের সাথে আছি। তাহলে এবং সংসদের বেলায় কি বলা আছে? অনুচ্ছেদ 65-তে, আপনারা তো কথায় কথায় আমাদেরকে সংবিধান দেখান। অনুচ্ছেদ 65-তে বলা আছে এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে সংসদ আইন প্রণয়ন করবে। অর্থাৎ এই সংবিধানের বিরুদ্ধে যায়, সংবিধানের স্পিরিটের বিরুদ্ধে যায় এমন কোনো সাংঘর্ষিক আইন আপনারা করতে পারবেন না। যদি করে ফেলেন তাহলে সেই আইন বাতিল হবে, অতীতে বাতিল হয়েছে। তাহলে কিভাবে সংসদ সার্বভৌম হয়? আপনি আমাদেরকে আইন শেখান, আমাদেরকে সংবিধান শেখান। এই জেনারেশনকে একজন আলোচক বলেছেন যে বাংলাদেশে এখন সাধারণ জনগণের আইন এবং সংবিধান নিয়ে দুর্দান্ত রকমের আগ্রহ এবং গভীর বোঝাপড়া হয়েছে, কাজে আমাদেরকে সলিম বোঝ আপনারা দিতে পারবেন না। 2টো ভোট হয়েছে, দিনে দুপুর ডাকাতি করবেন না। 2টো ভোট হয়েছে, একটা ভোটে সংসদ গঠিত হয়েছে, আরেকটা ভোটে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা, সেটার খবর কোথায়? সেটা হচ্ছে না কেন? বাংলাদেশের জনগণ এটা আদায় করে নেবে, আপনারা কোনোভাবে এটা অ্যাভয়েড করতে পারবেন না। আমি আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান, তিনি একটা কথা বলেছেন, আমি একটু বিমার সাথে দ্বিমত করি। তিনি বলেছেন যে বিএনপির কাছে উইল অফ দ্য পিপল আছে। আমি মনে করি বিএনপির কাছে উইল অফ দ্য পিপল নাই। উইল অফ দ্য পিপল খোদ পিপলের কাছে আছে, অন্য কারোর কাছে নাই। বিএনপির কাছে তাহলে কি আছে? বিএনপির কাছে আছে যেটা জনগণ তাকে যে ক্ষমতাটা দিয়েছে আইন প্রণয়ন করার, এই ক্ষমতা আপনারা অ্যাবিউজ করবেন না। এই ছোট রায় দিয়ে, 51%-এর রায় দিয়ে আপনারা এটা বলবেন না যে আমরা গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেব, আমাদেরকে কুইনাইন খাওয়ানো হয়েছিল। তাদের যে অবস্থা, এটা হচ্ছে অনেকটা তখন আমাদের আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। মানে যখন তারা গণভোটের পক্ষ নিয়েছিল তখন তাদের আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না। আর এখন তারা ডিমেনশিয়ার আক্রান্তের মতো আচরণ করছেন। এই যে অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি সকল আদেশ, সকল অধ্যাদেশ, এগুলো সবগুলোতে প্রণয়ন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। আজকে তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন নাহিদ ইসলাম যেভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আমি একইভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। বাংলাদেশের জনগণকে কি আপনারা আহাম্মক মনে করেন? নাহিদ ইসলাম নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন 106-এর রেফারেন্সের অধীনে। আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন একটা গায়েবী বোঝাপড়ার মধ্য দিয়ে। সরকার গঠনের আগে
আপনি তখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ছিলেন, সরকার গঠিত হয় নাই, কিন্তু আপনি তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এই ধাপ্পাবাজি বাংলাদেশের জনগণের সাথে বন্ধ করেন, এবং এই ধাপ্পাবাজি যদি বন্ধ না করেন, আপনি যে আমাদেরকে হবস লকও তো ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, হবসের পরে বলেন লক্স, লক্সকে আবার হবস লক রুশো পড়াচ্ছেন। যদি আপনি রুশো বুঝে থাকেন, রুশোর প্রধান কথা হচ্ছে জেনারেল উইল অফ দ্য পিপল। আপনারা জনগণের জেনারেল উইলকে ভঙ্গ করে এখন আমাদেরকে বলছেন যে হবস পড়ে আসেন, লক পড়ে আসেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি হবস এবং লক নিয়ে আপনি 5 মিনিট কথা বলতে পারেন টানা, আমরা আর কোনোদিন হবস লক রুশোর নাম নেব না। আমি জানি ওই সোশ্যাল কন্ট্রাক্ট, এই শব্দের বাইরে আপনি এটা সম্পর্কে ঘুণাক্ষরেও কিছু জানেন না। যদি জানতেন তাহলে আপনার কথাবার্তার মধ্যে আমরা একটা রিফ্লেকশন দেখতে পেতাম, আমরা একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। ফলে আমি আরেকটা জিনিস আপনাদেরকে আহ্বান জানাবো, যারা এখানে সম্মানিত আলোচক এবং অতিথিবৃন্দ আছেন, জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে না, আপনারা এই অভিযোগ করবেন না। কারণ বিএনপি কিন্তু বলছে আমরা এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তারা জুলাই সনদকে ঢাল বানাচ্ছে, কোনটাকে আড়াল করতে চাচ্ছে? গণভোটকে আড়াল করতে চাচ্ছে। কাজে আমাদের দাবি হতে হবে যে আপনারা গণভোট বাস্তবায়ন করেন, আমরা অন্য কিছু বুঝি না। জুলাই সনদ আপনি আপনার নোট অফ ডিসেন্ট অনুযায়ী করবেন, করেন, সেটুকু আমরা মেনে নিতে প্রস্তুত আছি, কিন্তু গণভোট যেটা প্রশ্নে বলা আছে সেটা অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করেন। 1991 সালের গণভোট, বেগম খালেদা জিয়া যে গণভোট করেছিলেন, সংবিধানের 16টা অনুচ্ছেদের ব্যাপারে জনগণের মতামত চাওয়া হয়েছিল। তখন কি পার্থ সাহেবদের মনে হয় নাই যে 12টার সাথে আমি একমত, 4টার সাথে আমি একমত না? আর প্রশ্ন করেন যে সংবিধান সংস্কার পরিষদ কোথা থেকে আসলো? ওই যে পেছনে বসা এই সরকারের ছোট ইনু জনাব জোনায়েদ সাকিকে জিজ্ঞেস করেন যে সংবিধান সংস্কার পরিষদ কোথা থেকে এসেছে। এই সমস্ত প্রশ্ন করে বাংলাদেশের মানুষের যে গণভোটের মধ্য দিয়ে যে রায় দিয়েছে, এটাকে আপনারা অবজ্ঞা করে আপনারা যদি মনে করেন, আপনাদের ইতিহাস মনে করে দেখেন, কোনো বাড়ি কিন্তু ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে আপনারা কোনো সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেন নাই। 96 পারেন নাই, 2006 পারেন নাই। লোকই বৈঠা ডেকে এনেছে এবং এটার পেছনে আপনাদের দায় আছে। বাংলাদেশ রাষ্ট্রকে গভীর সংকটের দিকে নিয়ে যাওয়ার পেছনে আপনাদের দায় আছে। আজকে যদি আপনারা ভালোয় জেন্টলসম্যান এগ্রিমেন্টের মতো করে যদি এগুলো বাস্তবায়ন আপনারা না করেন, তাহলে বাংলাদেশে আপনারা মনে করছেন, ওই যে সালাউদ্দিন ভাই বলেছেন কমিশনে, যে 15 বছর আগে কোনো গণঅভ্যুত্থান হবে না। এটা হচ্ছে ওনাদের হিসাব। উনি 15 বছর একই কাজ করবেন, এবং সেই কারণে কত ভয়াবহ কাজ তারা করেছেন, তিনি নিজে একজন গুমের শিকার। গুম অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে সরকার, মানে সংসদে ওঠাবেন, এবং সেখানে বলা হয়েছে জাতীয় নিরাপত্তার কারণে আটক করা হলে সেটাকে গুম বলা যাবে না। উদ্দেশ্যটা বুঝে দেখেন, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে তারা শুধু আটক করবে তাই না, তারা যে আটক করেছে এই তথ্য গোপন করবে। কারণ আদারওয়াইজ এটার সাথে গুমের সম্পর্ক কি? আপনি জাতীয় নিরাপত্তার কারণে আটক করতে হলে বিশেষ ক্ষমতা আইনে করেন, সেখানে 90 দিন বিনা মামলায়, মানে বিনা ওয়ারেন্টে আটক রাখার বিধান আছে, কিন্তু আপনাকে বলতে হবে আমি আটক করেছি।